This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো আজকে যে শুনানি সেই শুনানিতে কতগুলো বিষয় যেটা উঠে এসছে সেটা হচ্ছে যে রিট পিটিশন যেটা ফাইল হয়েছিল সেই প্রেয়ার অফ দ্য রিট পিটিশনটা কি ছিল সেটাই কিন্তু মেন বিষয়। কারণ যারা আবেদনকারী যারা মামলা করেছিল তারা আনসাকসেসফুল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আবেদন কখনো যেভাবে আবেদন করেছে সেইভাবে কিন্তু রিট কোর্টের দেখার বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে যে আবেদনে যে প্রেয়ার যেটা নেই সেই প্রেয়ারের যে ভিত্তিতে যে আবেদনটা করা হয়েছিল তার বাইরে গিয়ে সিঙ্গেল বেঞ্চে অর্ডারটা দিয়েছে সেটার বিষয়ে আপত্তি তোলা হয়েছে এবং সেখানে অ্যাডভোকেট জেনারেল সাহেব ছিলেন, উনি যেটা বলেছেন যে কোনো আদালতের বা সিঙ্গেল বেঞ্চের রিট পিটিশন যেটা হবে রিট পিটিশনের ভিত্তিতেই কিন্তু তার বিচার করা উচিত বা সেই রিট পিটিশনের যে প্যারা আছে বা রিট পিটিশনের যে প্রেয়ার আছে সেই অনুযায়ী কিন্তু যে অ্যাভারমেন্ট আছে বা সেই ভিত্তিতেই কিন্তু বিচার। কিন্তু এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল বেঞ্চ কিন্তু নিজে থেকে কিছু কিছু অর্ডার দিয়েছেন, এটা একটা দিক গেল। সেটা কি সিঙ্গেল বেঞ্চ দিতে পারে কিনা সেটা তুলে ধরা হয়েছে ডিভিশন বেঞ্চ। সেকেন্ড ইস্যু হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের যে ব্যাপারটা তুলে ধরা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এইটা কোনো সিঙ্গেল বেঞ্চ বিচার করতে পারে না সেটা হয়েছে কি হয়নি, বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তথ্য আছে সেটা বোর্ডের কাছে যে তথ্য আছে তাতে এই ধরনের যে টেস্ট যেগুলো হবে রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী যেগুলো করার সেগুলো কিন্তু হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটা উঠে এসছে যে প্রেয়ারের ভিত্তিতে অর্ডারটা হয়েছে সেটা কিন্তু একটা জনস্বার্থের মামলাতে যেভাবে হওয়া উচিত, তাহলে সিঙ্গেল বেঞ্চ সেই মামলা না শুনে যেখানে জনস্বার্থের মামলা হয় সেই বেঞ্চে মামলাটা স্থানান্তরিত করার কথা উচিত ছিল। এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং তার ভিত্তিতে বিভিন্ন জাজমেন্ট যেগুলো সুপ্রিম কোর্টের আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এবং এখানে যেটা মেন বিষয়টা আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 3টে পার্ট, যে রিট পিটিশনের যে প্রেয়ার বা রিট পিটিশনের যে অ্যাভারমেন্ট সেই অনুযায়ী বিচারটা হয়েছে কিনা, বা যে অর্ডারটা এসছে সেটা সিঙ্গেল বেঞ্চ তার এখতিয়ারের বাইরে গিয়ে অর্ডার দিয়েছে কিনা, এবং যারা মামলা করেছে তাদের হাইকোর্টের কাছে কি প্রেয়ার ছিল আর কি অর্ডার হয়েছে সেটাকে খতিয়ে দেখতে হবে ডিভিশন বেঞ্চ, দেখবে সেটা। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে দুর্নীতি বারবার বলা হয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেটা বৃহত্তর দুর্নীতি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এইটা যে অর্ডার এসছে সেটা অনেকটা জনস্বার্থের যে মামলা হয় সেই ধরনের মামলার অর্ডার, কিন্তু অথচ সিঙ্গেল বেঞ্চ এই অর্ডারটা দিল, কিন্তু সেখানে কিন্তু এই মামলাটাকে কিন্তু যেখানে জনস্বার্থের মামলা হয় ডিভিশন বেঞ্চ অর্থাৎ চিফ জাস্টিসের কোর্টে স্থানান্তরিত না করে এই অর্ডারটা কি করে হলো। দিনে যেদিন ধার্য হয়েছে সেদিন উনি আরো কিছু সময় বলবেন এবং তখন বিষয়টা আরো পরিষ্কার হবে এবং আরো অনেকেই আছে যারা আমরাও আছি যারা আমরা কোর্টের কাছে তুলে ধরবো যে রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী যে যারা নিয়োগ পেয়েছে তারা মেধার ভিত্তিতে পেয়েছে, এই বিষয়গুলো তুলে ধরা হবে। যেখানে যখন একটা কোনো রিট পিটিশন ফাইল হয় সেখানে দেখা যায় যে যারা রিট পিটিশন ফাইল করছে তাদের কিন্তু ডকুমেন্টাল এভিডেন্স দিতে হয়, যে কোনো একটা ভিডিওর ভিত্তিতে তার সত্যতা যাচাই না করে তার এভিডেন্স হিসাবে ইউজ করা যায় না। যারা মামলাকারী তাদের প্রথমে প্রমাণ করতে হবে দুর্নীতিটা কোথায় হয়েছে, কি ধরনের দুর্নীতি হয়েছে, এবং তাদের যে প্রেয়ার আছে স্পেসিফিক প্রেয়ার সেই প্রেয়ারের ভিত্তিতেই কিন্তু হাইকোর্ট বা সিঙ্গেল বেঞ্চকে বিচার করতে হবে। এবং যদি কোনো প্রেয়ারে না থাকে বা যদি কোনো মামলার বিষয়বস্তুর মধ্যে না থাকে কোনো করাপশন দুর্নীতি কি ধরনের দুর্নীতি হয়েছে তার যদি এভিডেন্স কোনো প্রুফ না থাকে তাহলে কিন্তু সেই মামলা সিঙ্গেল বেঞ্চ গ্রহণ করতে পারে না। বিভিন্ন সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট আছে সেগুলো উনি তুলে ধরেছেন। এবং আরেকটা যেটা বিষয় উনি বারবার বলতে চেয়েছেন যে মামলাকারী তারই কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে কি ধরনের দুর্নীতি তার প্রমাণ দেওয়া। কোর্ট কখনোই এটা প্রমাণ খুঁজতে যাবে না, বা কোর্ট তার যে রিট পিটিশনের যে অ্যাভারমেন্ট বা রিট পিটিশনের যে প্রেয়ার তার বাইরে গিয়ে একটা অর্ডার দিয়ে সেখানে বলতে পারে না যে এই ধরনের দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে। কিসের ভিত্তিতে এগুলো খুঁজে পেলো, বা যেখানে রিট পিটিশনে কোনো অ্যাভারমেন্টই নেই তাহলে কিভাবে কোর্ট তার জুরিডিকশনের বাইরে গিয়ে বা সেই রিট পিটিশনের বাইরে গিয়ে নতুন করে অর্ডার দিতে পারে বা এগুলোর বিষয়ে তার সিদ্ধান্ত জানাতে পারে। দেখো এই যে
2014 যে টেট এবং 2016 যে টেট, এটাকে একটা জাগলারির মধ্যে বা এটাকে মধ্যে দুটোকে মিক্স করে দেওয়াটা ঠিক নয়। স্পেসিফিক যদি অভিযোগ থাকে এবং সেই অভিযোগের ভিত্তিতেই মামলাটা করতে হবে, এবং কোন টেটে দুর্নীতি আছে এবং সেই সেই টেটের দুর্নীতির ভিত্তিতে কিন্তু যদি কেউ নিয়োগ পায় সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তুলে ধরতে হবে। কিন্তু এই যে মামলা যারা ফাইল করেছে তাদের রিট পিটিশনে কোথাও কোনোভাবে কিন্তু কোন টেটে দুর্নীতি হয়েছে, কি হয়েছে, তার কি বিষয়বস্তু, এটা কিন্তু ক্লিয়ার ভাবে কোনো এক্সপ্লানেশন নেই। তাহলে একটা যেটা বিষয় পরিষ্কার, যেটা আজকে অ্যাডভোকেট জেনারেল কোর্টের কাছে তুলে ধরেছে, বলার চেষ্টা করেছেন, যে যদি যে মামলাকারী সে যদি নিজেই আইডেন্টিফাই না করতে পারে যে কি ধরনের দুর্নীতি হয়েছে, একটা বৃহত্তর সত্ত্বে একটা দুর্নীতি হয়েছে, একটা মানে বৃহৎ দুর্নীতি হয়েছে, এই ব্যাপারগুলো কিভাবে সে বলতে পারে, বা কারো কাছ থেকে মানিটারি ট্রানজাকশন করে নিয়োগ করা হয়েছে স্যার কিসের ভিত্তিতে, সেই ধরনের কোনো নির্দিষ্ট প্রমাণ কিন্তু এখন অবধি কেউ দিতে পারেনি, বা যারা মামলাকারী তারাও কিন্তু কোনো এভিডেন্স দিতে পারেনি যে এই ধরনের টাকা লেনদেন হয়েছে বা এর ভিত্তিতে চাকরিটা প্রাইমারিতে পেয়েছে। কোর্ট এখানে অবজারভেশন দিয়েছে যে এই সেগ্রিগেট করেছে, এরা এইভাবে দুর্নীতি, তাদের অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা ঠিকমতো প্রসেস হয়ে তাদের ইন্টারভিউটা হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটাই কোর্টের কাছে তুলে ধরা হয়েছে রিভিশন বেঞ্চে, যে যারা মামলাকারী তারা নির্দিষ্ট এভিডেন্স যখন দিতেই পারেনি, তাহলে সেই মামলার গ্রহণযোগ্যতা কিভাবে থাকে। দেখো, এইটা একটা রিট কোর্টের কিন্তু একটা ভাস্ট পাওয়ার আছে এবং অনেক কিছু সে তথ্য নিতে পারে বা কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে, বা এগুলো এই বিষয় নয়, কিন্তু এইসব বিষয়গুলো কিন্তু রিট পিটিশনের মধ্যে কোনো কিছুই ছিল না, এবং পুরো বিষয়টা এখন বিচারাধীন আছে, এবং বিভিন্ন যারা আইনজীবী আছেন বা আমরা যারা আছি এই ব্যাপারগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো, বা কি প্রসেসে এই অর্ডারটা এলো বা কি আউটকাম এসছে। আউটকাম যে অর্ডারটা এসছে, যে অর্ডারের ভিত্তিতে যাদের চাকরি আজকে আন্ডার কোশ্চেনে বা তারা একটা অনিশ্চয়তার মধ্যে আছে, আমরা এগুলো তুলে ধরবো যে এই যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোন কোন অসঙ্গতি আছে। এইটা এখন আমরা ওপেনলি সবকিছু আমরা বলছি না, কারণ এগুলো যেহেতু এটা বিষয়টা আমরা ওপেনলি সবকিছু আমরা বলছি না, কারণ এগুলো যেহেতু এটা বিষয়টা বিচারাধীন আছে, এবং যখন পরবর্তী শুনানি হবে সেই শুনানিতে কিন্তু আমরা এই বিষয়গুলো এক্সপ্লানেশন দেবো এবং কোর্টের কাছে তুলে ধরবো যে এই যে বিচার প্রক্রিয়ার মধ্যে কোন কোন জায়গাগুলোতে কি অসুবিধা আছে বা কোনগুলোতে সঠিকভাবে বিচারটা করা হয়নি, সেটা আমরা তুলে ধরবো। এবং আমরা এইটা হাইলাইট করতে চাইছি বারবার, যে রিট পিটিশনের যে অ্যাভারমেন্ট বা রিট পিটিশনের যে প্রেয়ার, সে প্রেয়ারের বাইরে গিয়ে কিন্তু এই অর্ডারটা হয়েছে, যেখানে বৃহত্তর একটা দুর্নীতির কথা বলা হচ্ছে, বা এই ধরনের এই যে নিয়োগ প্রক্রিয়াটা অস্বচ্ছভাবে হয়েছে, এটা কিন্তু একটা মানে গ্রস কথাবার্তা, এটা কিন্তু কোনো এভিডেন্সের কোনো কিছু নেই, বা এই ধরনের কোনো তথ্য কোর্টের কাছে কিন্তু দিতে পারেনি যে এই নিয়োগ যেটা হয়েছে সেটা কোনো টাকার বিনিময়ে হয়েছে, বা কাউকে অ্যাডাপ্টেড পিক অ্যান্ড চুজ পলিসিতে করা হয়েছে। এই ধরনের কিন্তু তথ্য প্রমাণ যারা রিট পিটিশন ফাইল করেছে তারা কিন্তু দিতে পারেনি। দেখো, এই যে যারা যারা নিয়োগ পেয়েছে তাদের প্রত্যেকজনের যে বক্তব্য, যারা আছে বিভিন্ন কাউন্সিল সেখানে অ্যাপিয়ার করছে, এবং সেখানে বলা হয়েছে যে যারা নিয়োগ পেয়েছে তারা মেধার ভিত্তিতেই পেয়েছে, এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়ায় যে পার্টগুলো হয় প্রত্যেকটি পার্টে তারা পার্টিসিপেট করেছে, তারপর নিয়োগ পেয়েছে। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য আছে, এখন আমরা দেখতে পেয়েছি যে একটা লিস্ট বেরিয়েছে, লিস্টের মধ্যে অনেকেও দেখা যাচ্ছে যেখানে তারা ট্রেন ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তাদেরকে আনট্রেন্ড হিসেবে দেখিয়ে একটা লিস্ট বের করা হয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের অসঙ্গতি আছে, সেটাও আমরা কোর্টের কাছে তুলে ধরবো যে কি ধরনের এই ধরনের ভুল হলো, এবং এই ভুলগুলো রেকটিফাই করা বা এই সংশোধন করার দায়িত্ব কিন্তু সরকার বা বোর্ডের। তারা যদি আরো স্বচ্ছ হয় এবং তারা যদি সঠিকভাবে কোর্টের কাছে সব তথ্য প্রমাণ বা কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল তারা যদি তুলে ধরতে পারে, তাহলে যারা 32,000 যাদের অনিশ্চয়তার মধ্যে আছে তাদের চাকরিটা সুরক্ষিত থাকবে। না, এখন তো এই বিষয়ে না, একটা লিস্ট তো বেরিয়েছে, সেই লিস্টটা তো আন্ডার চ্যালেঞ্জ, বা সেই ভিত্তিতেই কিন্তু এখানে মামলা হয়েছে, বিভিন্ন ক্যান অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। যারা যারা ফাইল করেছে বা যারা নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করে যারা নিয়োগটা পেয়েছিল, তাদের প্রত্যেকজনের যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরা হবে, এবং সমস্ত বিচার সবকিছু খতিয়ে দেখেই নিশ্চয়ই ডিভিশন বেঞ্চ সিদ্ধান্তে আসবেন। এবং সেখানে কিন্তু রাজ্য সরকার এবং বোর্ডের দায়িত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারাই এটাকে কন্ডাক্ট করেছিল, তাদের কাছে সমস্ত রকম তথ্য আছে। এবং আমরা যেটা দেখেছি যে 26,000-এর যে নিয়োগ প্রক্রিয়ায় যে ধরনের ভুলটা রাজ্য সরকার বা এসএসসি করেছিল,
সেটা যেন পুনরাবৃত্তি না হয়, সমস্ত তথ্য যাতে ডিভিশন বেঞ্চের কাছে তুলে ধরা হয় যে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল এবং তার কি কি তথ্য আছে, তার কি এভিডেন্স আছে, তার কি ডকুমেন্ট আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটি জিনিস যদি ডিভিশন বেঞ্চের কাছে তুলে ধরা হয়, তাহলে আমি আশা করছি যে এই যে যারা অনিশ্চয়তার মধ্যে আছে তারা স্বস্তি পাবে।